আচ্ছা, ভেবে দেখুন তো, পৃথিবীর সবচেয়ে বড় ভূখণ্ডের মালিক হওয়া সত্ত্বেও আম, কেন কোনো দেশের অর্থনীতির চাকা থমকে যেতে পারে, হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। তাই না? অন্যদিকে মানচিত্রের বুকে ছোট্ট একটা বিন্দুর মতো দেশ হয়েও কিভাবে আরেকটা রাষ্ট্র বিশ্ব বাণিজ্যের মোড় ঘুরিয়ে দেয়? মানে, ক্ষমতা আসলে ঠিক কোথায় লুকিয়ে থাকে? সুবিশাল মাটিতে, নাকি সেই মাটিতে বসবাসকারী মানুষের দক্ষতায়? রাইট, এই বিষয়গুলো কিন্তু অনেকেই ভাবায়। একদম। তো আজ আমাদের এই বিশেষ গভীর আলোচনায় আমরা পৃথিবীর মানচিত্রের ভেতরের সেই অদৃশ্য ক্ষমতার কাঠামোটা বোঝার চেষ্টা করব। এবং আজকের এই আলোচনার জন্য আমাদের হাতে খুব চমৎকার কিছু সোর্স ম্যাটেরিয়াল বা তথ্যসূত্র আছে। হ্যাঁ, মূলত দারুণ কিছু স্লাইডের একটা সংকলন, যা বিশ্বমঞ্চে প্রধান দেশগুলোর একটা খুব পরিষ্কার চিত্র তুলে ধরে। তো আমাদের আজকের আলোচনার মূল মিশন বা উদ্দেশ্য হল একটি দেশ ঠিক কি কারণে বিশ্বের বুকে প্রধান বা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেই বিষয়টা বোঝা। অর্থনীতি এবং বিশ্বের বুকে তাদের কৌশলগত গুরুত্ব বা প্রভাব। একদম ঠিক জায়গা থেকে শুরু করা হয়েছে। মানে বাইরে থেকে দেখলে এই চারটা মাপকাঠিকে সম্পূর্ণ আলাদা মনে হতে পারে। হ্যাঁ, কেউ হয়তো ভাবতে পারেন আয়তন তো শুধুই ভূগোলের বিষয়। রাইট। আর অর্থনীতি হল নিখাদ হিসাব নিকাশের ব্যাপার। কিন্তু এই ধারণাটা আংশিক। একটু গভীরভাবে বিশ্লেষণ করলেই বোঝা যায় এরা আসলে এরা একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। একটা অদৃশ্য সুতোয় গাঁথা বলা যায়। ঠিক তাই। আজকের এই স্লাইডগুলো শুধু কিছু ডাটা বা পরিসংখ্যান নয়, এগুলো বিশ্লেষণ করলে আমরা পৃথিবীর ক্ষমতা কিভাবে কাজ করে তার দারুণ একটা ব্লুপ্রিন্ট দেখতে পাব। তাহলে চলুন বিষয়টি একটু খুলে বলি। যে কোনো দেশের ভিত্তি হলো তার মাটি বা ভূখণ্ড। তাই চলুন আয়তন দিয়েই শুরু করা যাক। অবশ্যই। আমাদের স্লাইড 2-এ যদি আমরা খেয়াল করি, আয়তনের দিক থেকে বিশ্বের শীর্ষ 5টি দেশের একটা তালিকা দেয়া আছে। হ্যাঁ, আমি দেখছি। 1 নম্বরে আছে রাশিয়া। রাইট। তারপর দ্বিতীয় স্থানে কানাডা, তৃতীয় স্থানে চীন, চতুর্থ স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পঞ্চম স্থানে ব্রাজিল। এখানে একটা ব্যাপার আছে। এই তালিকাটা কিন্তু নিছকই কিছু নামের সমাহার নয়। একদমই না। এটা মূলত বৈশ্বিক প্রাকৃতিক সম্পদের একটা হিসাব। আয়তন বড় হওয়ার মানে হল সেই সীমানার ভেতরে খনিজ সম্পদ বা কৃষিজমির সম্ভাবনা তত বেশি। যেমন ধরুন রাশিয়ার কথা। স্লাইড 6-এ একটা দারুণ তথ্য আছে যে রাশিয়ার বিশালত্ব এতটা বেশি যে এটি দুটো মহাদেশ জুড়ে বিস্তৃত। হ্যাঁ, ইউরোপ আর এশিয়া। তো বিষয়টা বোঝার জন্য একটা সাধারণ অ্যানালজি বা রিয়েল এস্টেটের তুলনা টানা যেতে পারে। ধরুন আমাদের এই পৃথিবীটা হলো একটা বিশাল হাউজিং সোসাইটি। আচ্ছা, বেশ মজার তুলনা। হ্যাঁ, তো এই বিশাল সোসাইটিতে সবচেয়ে বড় প্লটের মালিক হলো রাশিয়া। রাইট। তাদের প্লটটা এতই বড় যে দুটো আলাদা ব্লক জুড়ে শুধু তাদেরই জায়গা। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। কিরকম খটকা? মানে শুধুমাত্র বিশাল জমি থাকলেই কি একটা দেশ শক্তিশালী হয়ে যায়? কারণ আমরা তো দেখছি ক্যানাডাও আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। কিন্তু ক্ষমতার কেন্দ্রে তো কানাডার নাম খুব একটা শোনা যায় না। এই খটকাটা অত্যন্ত যৌক্তিক এবং এর উত্তর হল না। শুধুমাত্র বিশাল আয়তন থাকলেই হবে না। তার মানে অন্য কিছুও দরকার? হ্যাঁ, জমি থাকাটা একটা বড় সম্ভাবনা, কিন্তু সেই জমির ব্যবহারযোগ্যতা হলো আসল বিষয়। আমরা যদি কানাডা বা রাশিয়ার কথা চিন্তা করি, তাদের বিশাল আয়তন থাকলেও সেই ভূখণ্ডের বিরাট অংশ বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে। ওহ, রাইট। চরম ভাবাপন্ন আবহাওয়া। ঠিক। ফলে সেই অঞ্চলগুলো মানুষের বসবাসের জন্য বা অর্থনৈতিক কাজের জন্য পুরোপুরি ব্যবহার করা যায় না। ভূখণ্ডের আসল শক্তি তখনই বেরিয়ে হয়ে আসে যখন সেখানে বসবাসকারী মানুষ সেই মাটিকে কাজে লাগাতে পারে। বুঝতে পেরেছি। মানে শুধু বড় প্লট থাকলেই হবে না, সেখানে বাড়ি বানানোর মতো পরিবেশ আর মানুষ থাকতে হবে। একদম। তার মানে আয়তনের সীমাবদ্ধতা থেকে এবার আমাদের জনসংখ্যার দিকে যেতে হচ্ছে। ভূখণ্ডকে কাজে লাগাতে তো মানুষের প্রয়োজন। হ্যাঁ, এবার মানব সম্পদের খেলাটা বোঝা যাক। স্লাইড 3 থেকে আমরা সর্বাধিক জনবহুল 5টি দেশের তালিকা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তালিকাটা একটু বলুন। 1 নম্বরে আছে ভারত, বর্তমানে ভারতই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। রাইট, চীনকে ছাড়িয়ে গেছে। হ্যাঁ। দ্বিতীয় স্থানে চীন, তৃতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র, চতুর্থ স্থানে ইন্দোনেশিয়া এবং পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। আচ্ছা, এই দুটো তালিকা পাশাপাশি রাখলে একটা দারুণ প্যাটার্ন খেয়াল করা যায়।
মানে আয়তনের শীর্ষ 5 আর জনসংখ্যার শীর্ষ 5, এই দুই তালিকাতেই মাত্র দুটো দেশের নাম কমন। ঠিক ধরেছেন। দেশ দুটো হল চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো এই দুটো নাম কমন পড়াটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। বিশাল ভূখণ্ড আর বিশাল জনসংখ্যা, এই দুটোর সফল সমন্বয়ই হল পরাশক্তি হওয়ার প্রধান শর্ত। মানে চীন আর মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে যেমন বিশাল জমি আছে, তেমনি সেই জমি কাজে লাগানোর মতো বিশাল জনশক্তিও আছে। একদম। আবার নিজেদের তৈরি পণ্য বিক্রি করার বিশাল বাজারও তাদের আছে। তবে এই সমীকরণে ভারতের অবস্থানটাও দারুণ কৌতূহল উদ্দীপক। জনসংখ্যার দিক থেকে তারা 1 নম্বরে, আর স্লাইড 6-এ বলা হয়েছে ভারত শুধু সবচেয়ে জনবহুলই নয়, এটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রও বটে। হ্যাঁ, এই বিষয়টা বিশ্বমঞ্চে খুব গুরুত্বপূর্ণ। তো বিশাল জনসংখ্যা আর বৃহত্তম গণতন্ত্র হওয়ার এই সম্পর্কটা আসলে কিভাবে কাজ করে? সম্পর্কটা সরাসরি অর্থনীতির সাথে যুক্ত। একটা গণতান্ত্রিক কাঠামোর ভেতর মুক্ত বাজার অর্থনীতি কাজ করে। এর মানে হলো বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা ভারতের এই বিশাল বাজারে স্বাধীনভাবে প্রবেশ করতে পারে। বুঝতে পারছি। বিশাল জনসংখ্যা মানে তো বিশাল বাজার। ঠিক। শুধু তাই নয়, এই বিপুল জনসংখ্যার বড় একটা অংশ হচ্ছে কর্মক্ষম গোষ্ঠী। এরা একদিকে উৎপাদন করছে, অন্যদিকে নিজেরাই আবার ভোক্তা হচ্ছে। দারুণ! তার মানে বিশাল ভূখণ্ড আর বিশাল জনসংখ্যা থাকলেই হবে না, তাদের কাজে লাগিয়ে সম্পদ তৈরি করতে হবে। হ্যাঁ। আর ঠিক এখানেই চলে আসে আমাদের স্লাইড 4-এর বিষয়টা, অর্থনীতির চাকা বা বিশ্বের ইঞ্জিন। ঠিক তাই। স্লাইড 4-এ আমরা দেখতে পাচ্ছি প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর নির্দিষ্ট ভূমিকার কথা বলা হয়েছে। মূলত 4টে বড় দেশের কথা আছে: মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, জাপান আর জার্মানি। হ্যাঁ, এদের প্রত্যেককে আলাদা আলাদা পরিচয় তুলে ধরা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র হল বৃহত্তম অর্থনীতি। চীন হল বিশ্ব উৎপাদন কেন্দ্র বা ম্যানুফ্যাকচারিং হাব। রাইট। জাপান হল প্রযুক্তিগত নেতা, আর জার্মানি হল ইউরোপের শক্তিশালী অর্থনীতি। হ্যাঁ, এই আলাদা ভূমিকাগুলো বিশ্ব অর্থনীতিকে সচল রেখেছে। এই পুরো বিষয়টাকে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে তুলনা করতে চাই। আচ্ছা, মাল্টিন্যাশনাল কোম্পানি কিভাবে? ধরুন, বিশ্ব অর্থনীতি যদি একটা বিশাল কোম্পানি হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র হল সেই কোম্পানির সিইও বা ফাইন্যান্স হেড। বাহ, দারুণ। তাদের হাতে মূলধন আছে। এরপর চীন হল সেই কোম্পানির বিশাল ফ্যাক্টরি বা কারখানা। হ্যাঁ, কারণ বিশ্বের সব জিনিস তো ওখানেই উৎপাদিত হচ্ছে। রাইট। এরপর জাপান হল কোম্পানির R&D বা প্রযুক্তি বিভাগ, আর জার্মানি হল ইউরোপীয় শাখার প্রধান ব্যবস্থাপক। আমি বলবো এটা বর্তমান বিশ্বায়নের সবচেয়ে নিখুঁত একটা চিত্র। এই অ্যানালজিতে সবচেয়ে শিক্ষণীয় বিষয়টা হলো এই কোম্পানিতে কেউ একা চলতে পারে না। মানে একে অপরের উপর নির্ভরশীল। একদম। চীন ফ্যাক্টরি বন্ধ করলে সাপ্লাই চেইন ভেঙে পড়বে, জাপান প্রযুক্তি থামিয়ে দিলে উৎকর্ষ থমকে যাবে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের মূলধন প্রবাহ বন্ধ হলে তো পুরো সিস্টেমই অকেজো হয়ে পড়বে। কিন্তু এই নির্ভরশীলতার মধ্যেও তো একটা ক্ষমতার লড়াই থাকে, তাই না? ফ্যাক্টরি যদি কখনো সিইও হতে চায়, ঠিক এই জায়গাতেই ভূ রাজনীতির আসল খেলাটা শুরু হয়। যখন কেউ নিজের ভূমিকা ছাপিয়ে অন্যের জায়গায় যেতে চায়, তখনই ট্রেড ওয়ার বা অর্থনৈতিক দ্বন্দ্ব শুরু হয়। আচ্ছা, এবার একটু মানচিত্রের দিকে নজর দেয়া যাক। স্লাইড 5 আর 6-এ মহাদেশ অনুযায়ী ক্ষমতা কিভাবে ছড়িয়ে আছে সেটা দেখানো হয়েছে। হ্যাঁ, পৃথিবীর ক্ষমতার ভরকেন্দ্র শুধু একটা জায়গায় আটকে নেই। একটু তালিকাটা দেখি। ইউরোপে জার্মানি, উত্তর আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকায় ব্রাজিল, এশিয়ায় চীন আর ভারত, ওশেনিয়ায় অস্ট্রেলিয়া এবং আফ্রিকায় নাইজেরিয়া। এখানে এশিয়ার চিত্রটা কিন্তু একটু আলাদা। অন্য সব মহাদেশে একটা করে প্রধান দেশের কথা বলা হলেও এশিয়ায় চীন এবং ভারত দুটো দেশের নাম আছে। হ্যাঁ, এর কারণ এশিয়া সবচেয়ে দ্রুত বর্ধনশীল অঞ্চল। এখানে চীন উৎপাদন কেন্দ্র, আবার ভারত তার বিশাল বাজার আর তারুণ্যের শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে। মানে ক্ষমতা একটা দেশের হাতে কুক্ষিগত নেই। ঠিক, এই দুই জায়েন্ট মিলেই পুরো মহাদেশ নিয়ন্ত্রণ করছে। এই মহাদেশগুলোর আলোচনা থেকে স্লাইড 6-এর কিছু গুরুত্বপূর্ণ ও অজানা তথ্যের দিকে নজর দেওয়া যাক। যেমন অস্ট্রেলিয়ার কথা। হ্যাঁ, অস্ট্রেলিয়া নিয়ে একটা দারুণ তথ্য আছে। একমাত্র দেশ যা নিজেই একটা সম্পূর্ণ মহাদেশ। এটা ভৌগোলিক বিচ্ছিন্নতার দারুণ একটা উদাহরণ। সে অন্য কোনো দেশের সাথে স্থলসীমান্ত ভাগ করে না। এর ফলে
তাদের ভূ-রাজনৈতিক কৌশল অন্য সবার চেয়ে আলাদা। কোনো সামরিক উত্তেজনা নেই, শান্তিতে অর্থনীতি বিকশিত হচ্ছে। একদম। আবার আকারের চরম বৈপরীত্যটাও দারুণ। একদিকে বিশাল রাশিয়া, অন্যদিকে বিশ্বের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। ঠিক এখানেই আমাদের শুরুর কথাটা প্রমাণ হয়। একটা দেশের গুরুত্ব শুধু আয়তন দিয়ে মাপা যায় না। ভ্যাটিকান সিটি তো রোম শহরের ভেতরেই অবস্থিত। হ্যাঁ, কিন্তু ক্যাথলিকদের কেন্দ্র হিসেবে তাদের যে বিশাল সফট পাওয়ার বা কূটনৈতিক প্রভাব আছে, তা অনেক বড় দেশেরও নেই। রাইট, বড় হলেই ক্ষমতা থাকবে, ছোট হলেই থাকবে না, বিষয়টা এত সরল নয়। একদমই না। আর একটা চমকপ্রদ তথ্য আছে মার্কিন যুক্তরাষ্ট্রের গঠন নিয়ে। এটি 50টি আলাদা রাজ্য নিয়ে গঠিত। এবং এটাই তাদের আধিপত্যের বড় মেকানিজম। এক একটা রাজ্য তো স্বাধীন দেশের চেয়েও বড় অর্থনীতি ধারণ করে। যেমন ক্যালিফোর্নিয়া বা টেক্সাস। হ্যাঁ, এরা যখন একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অধীনে কাজ করে, তখন সেই সম্মিলিত শক্তি অভূতপূর্ব রূপ নেয়। দারুণ শখ তথ্য। তো এতক্ষণ ধরে স্লাইডগুলো থেকে আমরা যা শিখলাম সেটা নিয়ে একটা কুইক রিভিশন বা এক্সাম বুস্টার সেশন হয়ে যাক, স্লাইড 7 যেমনটা আছে। হ্যাঁ, চলুন ছটপটে একটা রিক্যাপ হয়ে যাক। বৃহত্তম দেশ, রাশিয়া, সর্বাধিক জনবহুল, ভারত, বৃহত্তম অর্থনীতি। মার্কিন যুক্তরাষ্ট্র, আচ্ছা, আয়তনে দ্বিতীয়, কানাডা, আর দক্ষিণ আমেরিকার বৃহত্তম। ব্রাজিল। পারফেক্ট। তো আজকের এই চমৎকার সেশন শেষ করার আগে এতক্ষণের আলোচনার ওপর ভিত্তি করে একটা চূড়ান্ত ভাবনার বিষয় দিয়ে শেষ করা যাক। হ্যাঁ, একটা প্রশ্ন সবার জন্য। আমরা দেখলাম কিছু দেশ শুধু আয়তনে বড়, যেমন কানাডা, আবার কিছু শুধু জনসংখ্যায় বড়, যেমন ইন্দোনেশিয়া। হ্যাঁ, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনের মতো দেশগুলো আয়তন, জনসংখ্যা এবং অর্থনীতি প্রতিটি তালিকাতেই শীর্ষস্থানগুলোর কাছাকাছি বসে আছে। রাইট। তাহলে কি বিশ্ব অর্থনীতিতে দীর্ঘস্থায়ী আধিপত্য বিস্তারের জন্য বিশাল ভূখণ্ড এবং বিশাল জনসংখ্যা, এই দুটিরই যুগপৎ উপস্থিতির সবচেয়ে বড় শর্ত? আসলেই দারুণ একটা প্রশ্ন। আগামী দিনে নতুন পরাশক্তি হতে হলে কি এই তিনটিতেই শীর্ষে থাকতে হবে, নাকি প্রযুক্তির উদ্ভাবন দিয়ে ভূখণ্ডের অভাব পূরণ করা সম্ভব? এটাই ভাবার বিষয়। ঠিক, শ্রোতাদের জন্য এই গভীর ভাবনার বিষয়টি রেখেই আমরা আজকের এই গভীর আলোচনা শেষ করছি। আশা করি আজকের স্লাইডগুলোর এই বিশ্লেষণ আপনাদের পৃথিবীর মানচিত্রকে নতুনভাবে দেখতে সাহায্য করবে। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোনো সোর্স মেটেরিয়াল নিয়ে।